নমস্কার। পাবলিক নাও এর পর্দায় আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আপনারা জানেন যে এখন এই গত দুদিন আজকে নিয়ে রাজ্যের ত্রয়োদশ বিধানসভার পঞ্চম অধিবেশন চলছে, আর আজ পঞ্চম অধিবেশনের দ্বিতীয় দিন ছিল। আপনাদের জানিয়ে রাখি, এই পঞ্চম অধিবেশনের দ্বিতীয় দিনে অধিবেশনের একাধিক বিষয় কিন্তু গুরুত্বপূর্ণ ছিল। আলোচনা করেছেন সমস্ত বিধায়ক মন্ত্রীরা। বিধায়করা প্রশ্ন করেছেন, মন্ত্রীরা তার উত্তর দিয়েছেন। একাধিক ইস্যু আমরা দেখেছি আজকে বিধানসভায় উঠে এসেছে। খুবই গুরুত্বপূর্ণ বেশ কিছু ইস্যু ছিল আজকে। আমাদের বিশেষ করে আমি গোটা দিন সেখানে ছিলাম এবং প্রত্যেক বিধায়কের বক্তব্য আমরা শুনেছি, আমাদের ক্যামেরায় আমরা ধরেছি, এবং দেখা গেছে বিধায়করা কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আজকে আলোচনা করেছেন। একাধিক ইস্যুতে তোলপাড় ছিল আজকের বিধানসভা, কিন্তু তার মধ্যেও তাৎপর্যপূর্ণ ছিল আজকের এই বিধানসভার আয়োজনে, অধিবেশনে যে বিষয়গুলোকে তুলে ধরেছিলেন বিধায়করা। আর আমরা সেখান থেকে লাইভ সম্প্রচার যে রকমটা করেছিলাম, ঠিক একইভাবে বিধানসভার সেই গুরুত্বপূর্ণ ইস্যুগুলোকে আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরব। অনুষ্ঠানের নাম তার জন্যই দেওয়া, বিধানসভার টুকিটাকি। কি বিষয় টুকিটাকি আজকে বিধানসভাতে হয়েছে তা নিয়েই আমরা আজকে কথা বলবো। আজকের দ্বিতীয় দিনে বিধানসভার টুকিটাকি অনুষ্ঠানে যেটা আমরা দেখাবো আপনাদেরকে, প্রথমেই যদি আপনাদের বলি, আজকে একটা ইস্যুতে বিধানসভা উত্তাল ছিল। আপনারা কিছুক্ষণ আগেই দেখেছেন আমাদের চ্যানেলে, যেখানে দেখানো হয়েছে যে বিধায়ক সুদীপ রায় বর্মনের বাবা তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী সমীর রঞ্জন বর্মনকে স্বর্গীয় বলে বিপাকে পড়ে গেছেন বিধায়ক কিশোর বর্মন। একটি আলোচনাকে নিয়ে যখন তিনি কথা বলছিলেন, ঠিক তখনই তিনি বলেছিলেন যে স্বর্গীয় সুদীপ রায় বর্মনের পিতার নাম স্বর্গীয় সমীর বর্মন। আর তারপরেই কিন্তু বিপাকে পড়ে যান কিশোর বর্মন, চটে গেছেন বিধায়ক সুদীপ বর্মন তিনি নিজেও। এবং আজকে যখন কিশোর বর্মন বলছিলেন, তিনি কিন্তু আরো একটা গুরুত্বপূর্ণ ইস্যু তুলে ধরেন। তিনি বলেন যে সুদীপ রায় বর্মন যেখানে বর্তমানে রয়েছেন, বিধানসভার তরফ থেকে যে কোয়ার্টার দেওয়া হয়, সেই কোয়ার্টারে তিনি অবৈধভাবে থাকছেন। তিনি বলছেন নতুন এমএলএ হোস্টেল হলেও কেন সুদীপ রায় বর্মন সেই হোস্টেলে যাননি, তা নিয়েও আজকে আলোচনা করেছেন। আজকে আলোচনার মধ্যে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে, সেটা হলো বিলোনিয়া রেল স্টেশন থেকে বাংলাদেশের ফেনী হয়ে চিটাগাং রেলপথ সংযোগের সিদ্ধান্ত বর্তমানে কোন পর্যায়ে আছে। আর এই প্রশ্নটি করেছেন বিধায়ক অশোক চন্দ্র মিত্র। আপনাদের জানিয়ে রাখছি, যেহেতু বাংলাদেশে বর্তমানে যে পরিস্থিতি চলছে, সেই পরিস্থিতির মধ্যে এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ এ কারণে, কারণ অনেকেই জানতে চাইছেন বাংলাদেশের সঙ্গে রেলপথে ত্রিপুরার যে যোগাযোগটা তৈরি হবে সেটা কবে নাগাদ শুরু হবে। আর বিলোনিয়ার যে রেল স্টেশন রয়েছে সেখান থেকে বাংলাদেশের ফেনী হয়ে চিটাগাং রেলপথের সংযোগের সিদ্ধান্ত বর্তমানে কোন পর্যায়ে আছে, তার উত্তরে রাজ্য সরকারের তরফে বলা হয়েছে বিলোনিয়া রেল স্টেশন থেকে বাংলাদেশের ফেনী হয়ে চিটাগাং রেলপথে সংযোগের সিদ্ধান্ত বর্তমানে ভারতীয় অংশে 2.92 কিলোমিটার দীর্ঘ এবং বাংলাদেশ সীমান্ত হতে ফেনী রেল স্টেশন পর্যন্ত 27 কিলোমিটার দীর্ঘ এই রেল সংযোগ রয়েছে। ভারতীয় অংশে সার্ভের কাজ শেষ হয়েছে এবং ডিপিআর 2020 সালের ডিসেম্বরে চূড়ান্ত অনুমোদনের জন্য রেল বোর্ডের কাছে পাঠানো হয়েছে। এই প্রজেক্টে মোট ব্যয় হবে 66 কোটি 11 লক্ষ টাকা। আজকে বিধানসভায় সেই তথ্য রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে। আপাতত বিষয়টি রেল বোর্ডের বিচারাধীন রয়েছে এবং বাংলাদেশের অংশে 27 কিলোমিটার রেলপথ নির্মাণের জন্য বাংলাদেশ সরকারের অনুমতি প্রয়োজন রয়েছে বলে কিন্তু রাজ্য সরকার আজকে জানিয়েছেন। এবং বিধায়ক অশোক মিত্রের তরফে যে প্রশ্নটি করা হয়েছিল তার উত্তরে রাজ্য সরকার জানিয়েছেন, তার উত্তরপত্র আমার কাছে রয়েছে। তারপর বলা হয়েছে দূরপাল্লার কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসটি বিলোনিয়া স্টেশনে বিরতি দেওয়ার জন্য দক্ষিণ ত্রিপুরার বিরাট অংশের মানুষের দাবিটি স্বীকৃতির জন্য রাজ্য সরকারের তরফে
তরফ থেকে কোনো আবেদন কেন্দ্রীয় রেল মন্ত্রকের কাছে পাঠানো হয়েছে কিনা, অর্থাৎ বিলোনিয়া রেল স্টেশন থেকে কাঞ্চনজঙ্ঘা, যেটা পশ্চিম বাংলায় যায়, কলকাতায় যায়, সেই রেলটির বিষয়ে রাজ্য সরকারের তরফে কেন্দ্রীয় রেল মন্ত্রকের কাছে কোনো ধরনের বিষয়ে আবেদন এখনো পর্যন্ত করা হয়েছে কিনা তা নিয়ে আজকে বিধায়ক অশোক চন্দ্র জানতে চেয়েছেন। তার উত্তরে রাজ্য সরকার জানিয়েছে দূরপাল্লার কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসটি বিলোনিয়া স্টেশনে বিরতি দেওয়ার জন্য রাজ্য সরকারের পরিবহন দপ্তরের তরফ থেকে মাননীয় পরিবহন মন্ত্রী গত 16 জুলাই 2024 ইংরেজি তারিখে কেন্দ্রীয় রেলমন্ত্রী শ্রী অশ্বিনী বৈষ্ণবের নিকট একটি ডিও লেটার প্রেরণ করেন। বিষয়টি বর্তমানে কেন্দ্রীয় সরকারের রেল মন্ত্রকের বিচারাধীন রয়েছে বলে কিন্তু জানিয়েছেন রাজ্য সরকার। এরপরে যদি আমরা দেখি একটু, আজকে একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে দীর্ঘ সময় আমরা দেখেছি বিধানসভায় আলোচনা হতে, সেটা হচ্ছে রাজ্যের বেকার সমস্যা, যেখানে রাজ্যের বিধায়ক সুদীপ রায় বর্মন, ছয় আগরতলার বিধায়ক, প্রবীণ রাজনীতিবিদ সুদীপ রায় বর্মন এই ইস্যুটিকে তুলেছিলেন এবং বেকার সমস্যা নিয়ে আজকে তিনি দীর্ঘ সময় বিধানসভায় বক্তব্য রাখেন। ওনার দীর্ঘ বক্তব্য ছিল আজকে বিধানসভায় রাজ্যের বেকার সমস্যা নিয়ে, এবং তিনি একটা জায়গায় বলেছেন যে রাজ্যে বেকারদের কেন শূন্যস্থানগুলো পূরণ করে বেকারদের সুযোগ করে দেওয়া হচ্ছে না, রাজ্যের বিভিন্ন দপ্তরে যে শূন্যস্থান রয়েছে সেখানে। তার পাশাপাশি আরও একটা গুরুত্বপূর্ণ বিষয়ে কিন্তু আজকের নয়ন সরকার বিধায়ক জিতেন্দ্র চৌধুরী বিরোধী দলনেতা, একই সঙ্গে বিধায়ক সুদীপ রায় বর্মন, বেশ কয়েকটা প্রশ্ন ওনাদের কিন্তু একসঙ্গে মিলে গেছে এবং সেই প্রশ্নগুলো ছিল, ইহা কি সত্য যে রাজ্য সরকার পুরাতন জেলখানা এলাকায় একটি বহুতল আইটি হাব নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে? যেখানে রাজ্য সরকার বলেছে না, রাজ্য সরকার পুরাতন জেলখানা এলাকায় বহুতল আইটি হাব নির্মাণের সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেনি। তারপরে প্রশ্ন ছিল উক্ত স্থানে বহুতল আইটি হাব নির্মাণের অগ্রগতি কি? তিনি তখন রাজ্য সরকারের তরফে বলা হয়েছে পাবলিক প্রাইভেট পার্টনারশিপের ভিত্তিতে একটি আইটি হাব তৈরির জন্য ত্রিপুরা আরবান ডেভেলপমেন্ট অথরিটির মাধ্যমে একটি দরপত্র আহ্বান করা হয়েছিল, কিন্তু কোনো সংস্থা এগিয়ে আসতে আগ্রহ দেখায়নি। 3 নম্বর প্রশ্ন ছিল কবে নাগাদ এই আইটি হাব নির্মাণের কাজ শেষ করা হবে এবং শেষ করা যাবে বলে আশা করা যায়? তখন এটার তরফে বলা হয়েছে পিপিপি টেন্ডারের জন্য কোনো সাড়া না থাকায় কাজ শেষ হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। তখন বিরোধীদের তরফে প্রশ্ন করা হয়েছিল আইটি হাব নির্মাণের আনুমানিক ব্যয় কত ধরা হয়েছে এবং এখন অবধি মোট কত অর্থ ব্যয় হয়েছে। তখন রাজ্য সরকার বলেছে যেহেতু উপরের বক্তব্যের প্রেক্ষিতে কোনো প্রশ্নই ওঠে না, যে পরবর্তী সময় সেটা মানে যেহেতু পিপিপি মডেলে কোনো টেন্ডারই হয়নি, টেন্ডার এখনো পর্যন্ত কেউ জমা দেয়নি, তাই সুতরাং সেখানে ব্যয় বা নির্মাণ কতখানি এগিয়েছে সেটার প্রশ্নের কোনো বাস্তবতা থাকে না। বর্তমানে আইটি স্থাপনার কাজটি কোন স্তরে কোন পর্যায়ে রয়েছে সেটা জানার জন্য যখন বলা হয়েছে তখন তারা বলেছেন পিপিপি অর্থাৎ পাবলিক প্রাইভেট পার্টনারশিপে ভিত্তিতে একটি আইটি হাব তৈরির জন্য ত্রিপুরা আরবান ডেভেলপমেন্ট অথরিটির মাধ্যমে অর্থাৎ টিইউডি এর মাধ্যমে একটি দরপত্র আহ্বান করা হয়েছিল, কিন্তু কোনো সংস্থা এগিয়ে আসতে আগ্রহ দেখায়নি, তাই সেটা কিন্তু হয়নি। এটা রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে। কবে আইটি হাবের সুবিধা রাজ্যবাসী লাভ করবে সুবল পাবে বলে আশা করা যায়? বিরোধীদের তরফে এই প্রশ্নটা করা হয়েছিল। তার ভিত্তিতে রাজ্য সরকার জানিয়েছে যেহেতু নির্মাণ কাজ শুরু হয়নি, তাই কবে নাগাদ রাজ্যবাসী সুবিধা লাভ করবে এটা এখনই বলা সম্ভব হচ্ছে না, সেটা কিন্তু রাজ্য সরকারের তরফে জানিয়ে দেওয়া হয়েছে। এরপরে যদি আমরা দেখি আরও একটি প্রশ্ন করা হয়েছে বিরোধীদের তরফে এই প্রশ্নটি করেছেন রামু দাস বিধায়ক, বাম বিধায়ক। তিনি বলেছেন বর্তমানে আগরতলা পৌর নিগমের কয়টি ওয়ার্ড এলাকায় বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা করা হয়েছে এবং কয়টি ওয়ার্ডে এখনও বিশুদ্ধ পানীয় জল সরবরাহের ব্যবস্থা করা যায়নি? তার উত্তরে রাজ্য সরকার জানিয়েছে বর্তমানে আগরতলা পৌর নিগমের 43টি ওয়ার্ড এলাকায় বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা করা হয়েছে, বাকি 8টি ওয়ার্ডে সম্পূর্ণভাবে এখনও বিশুদ্ধ পানীয় জল সরবরাহের ব্যবস্থা করা যায়নি। অর্থাৎ 43টি ওয়ার্ডে এখনো পর্যন্ত সম্পূর্ণভাবেই কিন্তু বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা করা হয়েছে। দীপঙ্কর সেন বিধায়ক তিনিও বেশ কয়েকটা প্রশ্ন করেছেন। তিনি যেমন প্রশ্ন করেছেন ইহা কি সত্য নগর উন্নয়ন দপ্তরের সমস্ত নগরের পুরাতন পানীয় জলের পাইপলাইন আংশিক রিমডেলিং করার পরিকল্পনা গ্রহণ করেছে? সেটার উত্তরে রাজ্য সরকার বলেছে হ্যাঁ, নগর উন্নয়ন দপ্তরের অধীনে ত্রিপুরা আরবান ডেভেলপমেন্ট অথরিটি দপ্তরের তরফ থেকে 12টি নগরের পুরাতন পানীয় জলের পাইপলাইন আংশিক রিমডেলিং করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। একইভাবে অন্যান্য বিধায়করাও কিন্তু ঠিক একই বিশাল প্রশ্ন করেছেন। আপনারা আজকেও যদি দেখেন
যে মোট প্রশ্নোত্তর পর্বে যে প্রশ্ন করা হয়েছে তার কতগুলো কাগজ রয়েছে সবগুলো পড়া এই একটা অনুষ্ঠানে কোনোভাবেই সম্ভব নয়, এবং সবগুলো নিশ্চয়ই বিধানসভাতেও কিন্তু আলোচনা হয়নি। আমরা যেহেতু আমাদের আজকের এই অনুষ্ঠানটি মূলত আলোচনা আমরা করেছি যে এই যে বিধানসভার টুকিটাকি, তাই আমরা বেশ কয়েকটা ক্ষুদ্র ক্ষুদ্র বিষয় যেগুলো খুবই গুরুত্বপূর্ণ সেগুলোকে আমরা আংশিকভাবে বলে শোনানোর চেষ্টা করলাম। এবার যদি আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ বিষয়ের দিকে নজর রাখতে বলি, সেটা হচ্ছে আপনাদের যদি দেখাই বা বলার চেষ্টা করি, বিধায়করা যে প্রশ্নগুলো করেছেন তার মধ্যে খুবই গুরুত্বপূর্ণ বিষয়গুলোর মধ্যে ছিল যেরকম বেকার সমস্যা। রাজ্যে বেকারদের স্বনির্ভর প্রকল্পে 2022-2023 অর্থ বছরে কতজন বেকারদের ঋণ দেওয়া হয়েছে তার বিষয়ে যেরকম কথা বলা হয়েছে, ঠিক একইভাবে আমরা যদি বলি যে আপনাদের যে বিভিন্ন বিষয়গুলো রয়েছে, যেরকমভাবে বেকার সমস্যা নিয়ে সুদীপ রায় বর্মন আজকে দীর্ঘ সময় বিধানসভায় কথা বলেছেন, দীর্ঘ সময় বিধানসভায় তিনি বক্তব্য রেখেছেন। তিনি রাজ্য সরকারের কাছে একাধিক প্রস্তাব দিয়েছেন কিভাবে বেকারদের সমস্যা নিরসন করা যেতে পারে। ঠিক একইভাবে রাজ্য সরকারের তরফেও কিন্তু বলা হয়েছে যে রাজ্যের বেকার সমস্যা নিয়ে রাজ্য সরকার যথেষ্ট চিন্তা রাখে, রাজ্য সরকার সেই দৃষ্টিভঙ্গিতেই কাজ করছে। রাজ্যের বেকারদের কিভাবে কর্মসংস্থান দেওয়া যায় তার বিষয়ে রাজ্য সরকার নজর রেখেছেন। খুব স্বাভাবিকভাবেই রাজ্য সরকার সেই কাজগুলো করছেন। ঠিক একইভাবে আপনাদের জানিয়ে রাখছি আজকে মোট আমরা যেটা দেখেছি প্রশ্নোত্তর পর্বে 86টি প্রশ্ন কিন্তু বিধায়কদের তরফে রাখা হয়েছে। সুতরাং এই 86টি প্রশ্নের উত্তর কিন্তু যথেষ্ট দীর্ঘ। একটা অনুষ্ঠানে আমরা কখনোই এই প্রশ্নগুলো বিশেষভাবে আমরা বলতে বা আপনাদের কাছে তুলে ধরতে পারবো না, কারণ সেই প্রশ্নগুলোর যে লেংথ সেটা কিন্তু যথেষ্ট বড়। সেই জায়গা থেকে দাঁড়িয়ে বিধায়ক রামু দাস একটা জায়গায় প্রশ্ন করেছিলেন, রাজ্যে কতটি সরকারি খাতে শিল্প প্রশিক্ষণের ব্যবস্থা বর্তমানে চালু আছে, নতুন কোন শিল্প প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করার কোনো পরিকল্পনা সরকারের আছে কিনা, শিল্প প্রশিক্ষণ কেন্দ্রগুলিতে কি কি বিষয়ের উপর প্রশিক্ষণ দেওয়া হয় এবং বিগত 3 বছরে প্রশিক্ষণ শেষে কতজনের কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে ইত্যাদি প্রশ্ন কিন্তু রামু সরকারের তরফে রাখা হয়েছে। বিধায়ক রামু দাস যে প্রশ্নগুলো করেছেন, ঠিক একইভাবে জিতেন্দ্র চৌধুরী, নয়ন সরকার, সুদীপ রায় বর্মন একাধিক প্রশ্ন আজকে করেছেন, অশোক মিত্র করেছেন। ঠিক সেই জায়গা থেকে গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু আজকে বিধানসভায় আলোচনা হয়েছে। ঠিক একটা সময় বিধানসভা উত্তালো হয়েছিল যখন এনডিএ সরকার অর্থাৎ মোদী সরকারের তৃতীয়বারের ক্ষমতায় আসার বিষয়ে রাজ্য বিধানসভায় ধন্যবাদ জ্ঞাপন করা হয়েছে। ঠিক তখনই কিন্তু সেই ইস্যুতে যখন ধন্যবাদ জ্ঞাপন করা হচ্ছিল তখন বিরোধী বিধায়করা তারা লবিতে নেমে বিক্ষোভ দেখিয়েছেন, তারপর তারা ওয়াক আউট করেছেন। সমস্ত বিধায়করাই কিন্তু তখন ওয়াক আউট করেছেন। ঠিক তারপরেই কিন্তু আলোচনা শুরু হয় পুনরায়। আর সেই আলোচনা যখন শুরু হয়েছে, বিধায়ক সুশান্ত দেব, বিশালগড়ের বিধায়ক, তিনি কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয় তুলেছিলেন যে রাজ্যের বন্যা পরিস্থিতিতে একাধিক বাঁধ দুর্বল হয়ে পড়েছে, একাধিক বাঁধের সংস্কার প্রয়োজন, এবং সেটা নিয়ে রাজ্য বিধানসভায় আজকে কিন্তু প্রায় অনেক বিধায়ক, শাসক এবং বিরোধী, তারা প্রত্যেকেই আলোচনা করেছেন। তারা রাজ্যের বাঁধ নিয়ে রাজ্যের একাধিক বিধায়করা কথা বলেছেন। সমস্ত বিধায়কদের বক্তব্য আপনাদের শোনাবো, যেখানে বিধায়করা একাধিক গুরুত্বপূর্ণ বিষয়কে তুলে ধরেছেন। শুনুন। প্রথমে অতি সম্প্রতি রাজ্যের ভয়াবহ বন্যায় যারা প্রাণ হারিয়েছে তাদের আত্মার সদ্গতি কামনা করছি। তৎসঙ্গে পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। এই দুর্যোগপূর্ণ সময়ে ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবার প্রতি আমার সমবেদনা জানাচ্ছি এবং বিগত কয়েক দশকের মধ্যে ঘটে যাওয়া ভয়াবহ এই দুর্যোগ মোকাবেলায় রাজ্যের মুখ্যমন্ত্রীর নেতৃত্বে রাজ্য সরকার যেভাবে কাজ করছে তার জন্য রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী সহ প্রশাসনকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। রাজ্যের বিভিন্ন প্রান্তের সাথে বিশালগড় বিধানসভা এলাকাও এই ভয়াবহ বন্যায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশালগড়ে বিগত দিনের সব রেকর্ড ভেঙে বন্যার প্রভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে কয়েক হাজার মানুষ। কিন্তু আগামী দিনে এই ধরনের পরিস্থিতির মোকাবেলার জন্য বিশালগড়ের উপর দিয়ে বয়ে চলা বিজয় নদী পারে বাঁধ নির্মাণ করা এখন অত্যাবশ্যক হয়ে দাঁড়িয়েছে। আমি এই বিষয়ে কিছু তথ্য হাউজের সামনে রাখতে চাইছি এবং সরকারের দৃষ্টি আকর্ষণ করতে চাইছি। বিজয় নদীর পারে বিগত 3 দশক আগে বাঁধ নির্মাণ করা হয়েছিল, যা দীর্ঘ বাম আমলের সংস্কারীন অবস্থায় ছিল। এর ফলস্বরূপ আমরা বিশালগড়বাসী এক ভয়াবহ বন্যা প্রত্যক্ষ করেছি। আগামী দিনে বিশালগড়কে বন্যার কবল থেকে বাঁচাতে বিজয় নদের পার বরাবর 3 কিলোমিটার দীর্ঘ অত্যাধুনিক বাঁধ নির্মাণ করা যায় কিনা আমি ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি।
বাঁধ নির্মাণের মাধ্যমে নদীর জল নিয়ন্ত্রণে রেখে আগামী দিনে এই ধরনের ভয়াবহ বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা অনেকটা সম্ভব হবে। বাঁধ নির্মাণের পাশাপাশি নদীর নব্যতা বৃদ্ধি করতে হবে। তাই আমি হাউসের মাধ্যমে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী সহ রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করতে চাইছি। ধন্যবাদ। নমস্কার। চিঠি বা বার্ডিলে আমি অনেকবারই কথা বলেছি। কুমারঘাটে দেও এবং মন এই দুইটি নদী তার মিলন হয়েছে কুমারঘাট শহরের মাঝখানে। তো যেটা আমরা লক্ষ্য করেছি যে প্রতি বছর বৃষ্টি বা বর্ষাকালীন সময়ে যখন নদীর জল বাড়ে, তো কুমারঘাট শহরের যে পাড়টা রয়েছে বা যে সাইড রয়েছে প্রতিনিয়ত সেটা ভাঙছে এবং সাম্প্রতিককালে অনেকটাই ভেঙে গিয়েছে। তো কুমারঘাট শহরের যে দেও নদী মানে কুমারঘাট কৈলাসহরের যে ব্রিজটা রয়েছে, গত 2 বছর ধরেই ব্রিজের একটা অংশ প্রায় মাটি সরে গিয়েছে। সেই বিষয়ে আমি বারবার কথা বলেছি। যথারীতি আজকে থেকে 3 বছর আগে একটা টেন্ডার সেখানে করা হয়েছিল, জানি না সেটা পরবর্তী সময় ক্যান্সেল হয়ে গিয়েছে। যদি কোনো কারণে এই ব্রিজের অংশটা যদি ভাঙে তাহলে ব্রিজটাও ভেঙে পড়ে যাবে, পাশাপাশি সমস্ত নদীর জল শহরের ভেতরে ঢুকে যাবে। এইভাবে 91 মাইল থেকে দেব এবং মনোনদীর যে সঙ্গমস্থল, এই যে প্রায় 2.5 কিলোমিটার জায়গা হবে শহরের যে অংশটা, যদি অতি সত্বর কোনো প্রোটেকশন না করা হয় বা দেওয়া যায়, তাহলে আমার মনে হচ্ছে যে কুমারঘাট শহরটাকে আগামী দিনে বাঁচানো খুবই কষ্টকর হবে এবং কঠিন হবে। অতএব অতি দ্রুততার সঙ্গে যেন কুমারঘাট শহরকে বাঁচানোর জন্য বা শহর এলাকায় যারা বসবাস করছেন, যারা পরিবার রয়েছেন, তাদের বাড়িগুলোকে বাঁচানোর জন্য একটা বিহিত ব্যবস্থা বা তার একটা প্রোটেকশনের ব্যবস্থা অবশ্যই সেটা করা প্রয়োজন আমি মনে করি। সেই বিষয়ে আমি আজকে যিনি ভারপ্রাপ্ত মন্ত্রী রয়েছেন ওনার দৃষ্টি আকর্ষণ আমি করছি যে এই কুমারঘাট শহরের কথা মাথায় রেখে এবং শহরবাসীর কথা মাথায় রেখে যেন যত দ্রুত সম্ভব সেটাকে একটা ব্যবস্থা নেওয়া। কারণ প্রতি বছরই 2-3 বার জল বাড়ছে, মানে ফ্লাড হচ্ছে, যেহেতু দুইটি নদীর মিলন, সেখানে দুটি নদীর জল যখন আসছে অটোমেটিকলি জলটা ফুলে যাচ্ছে আর একটা পার ক্রমাগত সেটা ভেঙে যাচ্ছে। তো সেইটাকে বাঁচানোর জন্য একটা বিহিত ব্যবস্থা করা। আমি যখন ওয়াটার রিসোর্স দপ্তরের সঙ্গে কথা বলেছিলাম, ওনাদের বক্তব্য ছিল যে অর্থের যে বিষয়টা, আমি বলবো যদি সেখানে পর্যাপ্ত পরিমাণ সেই অর্থের ব্যবস্থা না হয়, তাহলে SDRF থেকেও যদি অতি সত্বর সেটাকে টেন্ডারের মাধ্যমে বা যে কোনোভাবে যদি একটা প্রোটেকশন দেওয়া হয়, তাহলে কুমারঘাট শহরটা বেঁচে যাবে। তাই আমি মাননীয় মন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি। ধন্যবাদ স্যার। ব্যবস্থা করা না হয় তাহলে আগামী দিনে, এইবার তো আমতলী, শালগড়া কয়েকটা গ্রাম এই গোমতীর ভাঙনে শেষ হয়ে গেছে। শালগড়া থেকে শুরু করে কাকরাবন এরিয়ার মধ্যে আর তো কিশোরগঞ্জের শেষ সীমানা অর্থাৎ সোনামুড়া বর্ডার পর্যন্ত 2 সাইডে এমন অনেকগুলো বাড়ি গোমতী ভেঙে নিয়ে চলে গেছে। এবার বাঁধগুলিও 2টা জায়গায় ভেঙেছে, যার ফলে কুসামারা পুরা পঞ্চায়েতটা জলের নিচে ছিল, এখনো তারা বাঁধের উপরেই আছেন। তো এই বাঁধটা অনেক আগে বাঁধা হয়েছে। আমার একটা প্রস্তাব হলো, এখানে বাঁধের পাশে যেটা নদীর দিকে সাইডটা, এই বোলটা দিয়ে যদি সাইডটা না দেওয়া হয়, অনেক আগের যে কোনো জায়গা দিয়ে আগামী দিনে কোনো বন্যা হলে পরে সেটা ভেঙে যেতে পারে। 1, 2 নম্বর হচ্ছে যে নদীটা দিয়ে জল যাওয়ার পথে রানীছড়া বলে একটা জায়গা আছে, এটা কাকরাবন এবং রানের মাঝখানে একটা রাস্তা আছে, যে রাস্তাটা এবার অন্তত কমপক্ষে 30 মিটার, রাস্তাটারে কোনো চিহ্ন নেই। এই জলটা যেতে না পেরে রাস্তা ভেঙে কাকরাবন বাজার পর্যন্ত ডুবে গেছে। এটা ঘুরে এইভাবে কাকরাবন হয়ে ঘুরে জলটা এসছে। অর্থাৎ গোমতী নদীর যেইটুকু আছে আমাদের 7 থেকে 8টা পঞ্চায়েত, এই বাঁধটা যদি আরেকটু পোক্ত করা না হয়,
তাহলে আগামী দিনেও যদি কোনো সমস্যা হয় অর্থাৎ বৃষ্টি হয় এই ধরনের, তাহলে অনেক ক্ষতি হবে। এবং আমার একটা প্রস্তাব হচ্ছে যে কাকরাবন থেকে যেটা মির্জা যাওয়ার রাস্তায়, সেখানে যদি একটা মিনি স্লুইস গেট করা হয় তাহলে রাস্তাটাকে রক্ষা করা যাবে। তা না হলে যত উঁচুই করা হোক রাস্তাটা ভাঙবে, এবং জলটা যদি ছেড়ে দেওয়া যায় তাহলে রাস্তাটাও তো প্রোটেকশন দেওয়া যাবে। তার জন্য একটা মিনি স্লুইস গেট যদি করা যায় তাহলে রাস্তাটা যেমন বাঁচানো যাবে, তেমনি কাকরাবনে জল ঢোকাটাও বন্ধ হবে। প্রায় আমাদের 17টা পঞ্চায়েতের মধ্যে 15টা পঞ্চায়েত এবারে ফ্লাড এফেক্টেড হয়েছে, তার মধ্যে গুমতি হচ্ছে মুখ্য কারণ। এবং দুটো বাঁধ ভাঙার ফলেই এই গ্রামগুলি প্লাবিত হয়েছে। যদি বাঁধগুলি না ভাঙতো তাহলে আরো কিছু হয়তো গ্রাম রক্ষা করা যেত। সুতরাং আমার একটা বক্তব্য হচ্ছে, নতুন করে বাঁধ যেমন নেবেন তেমনি পুরো বাঁধে নদীর ভেতর সাইডটা তাইলে যদি বোল্টার দিয়ে নেট দিয়ে এটাকে প্রোটেকশন করা যায়, কিছু কিছু জায়গা আছে আর একটু উঁচু করা যায়, তাহলে আগামী দিনে এই সমস্যা থাকবে না। ধন্যবাদ স্যার। সম্পর্কে সবারই জানা, এটা ফ্লাড হয়েছে তো বিপদসীমার উপর, কিন্তু সারা বছর এটা নদী ভাঙন একটা বিরাট সমস্যা হয়ে রয়েছে, বিশেষ করে আমার কল্যাণপুরে। তাই আপনার মাধ্যমে মন্ত্রী মহোদয়কে দৃষ্টি আকর্ষণ করছি, কারণ কল্যাণপুরের একটা পঞ্চায়েত গিলাদি, যদিও দুটা পার্ট হয়ে গিয়েছিল, সেটা আমাদের সরকার আসার পরেই দক্ষিণ গিলাতুরি বোর্ডার স্যাংশন করে সেটাকে রুট করা হয়েছে। তারপরে গিলাতুরি গাঁওসভা আজ পর্যন্ত পারা যায়নি। বাতেখা, পশ্চিম গিলাতুরি, দক্ষিণ দুর্গাপুর এবং বিশেষ করে কল্যাণপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয় এমন একটা জায়গায় দাঁড়িয়েছে, কয় নদীর পাশে একটা ছড়া রয়েছে, যে কোনো মুহূর্তে সেই বিদ্যালয়ে অঘটন করতে পারে, একদম বিল্ডিংয়ের কাছাকাছি চলে এসেছে। এবং চেপি দ্বাদশ শ্রেণী বিদ্যালয় আমাদের বিধানসভার অবস্থা। হ্যাঁ, এবং ইদানিং সত্য মানে কয়েকদিন আগে দুটো টেন্ডার হয়েছে বোল্ডারে, খুব একটা হয়েছে কমলনগর গাঁওসভাতে, একটা চেপিতে একটু পরিসরে টেন্ডারটি হয়েছে, যদিও সেটা আরো বৃহৎ আকারে করা প্রয়োজন, নতুবা সেগুলো আটকানো সম্ভব। যেহেতু এখন একটা সুশান্তবাবু সেই দৃষ্টি আকর্ষণীয় দৃষ্টি এনেছেন, সেই সুযোগে আমি বলছি এই কোয়াই নদী সম্পর্কে বিশেষ করে একটু নজর দেওয়ার জন্য। কারণ কোয়াই নদীটা কখন কোন দিকে যাচ্ছে, অনেকগুলো বাড়িঘর অলরেডি বাড়ি আজকে নয়, আরো 10 বছর আগে থেকেই 10 বছর আগে থেকেই সমস্যা, বাড়িঘর ফেলে অন্যত্র যেতে হয়েছে, জায়গা বুটি বাড়ি সব নদীর তলায় চলে গেছে। দারিকাপুর, বাগান বাজার, বিস্তীর্ণ হয়। এটা হচ্ছে যদি আলাদাভাবে একটু চিন্তাধারা করার জন্য আমি মহোদয়ের নিকট আপনার মাধ্যমে মন্ত্রী সাহেবের নিকট অনুরোধ রাখবো যে বিষয়গুলো কোয়াই নদীর বিষয়ে যেভাবে নদী ভাঙন চলছে, আগামী দিন মানে যদি রোধ না করা হয় তাহলে বিপদের সম্মুখীন হবো প্রত্যেকটা পরিবার। তাই আমি বিশেষভাবে আমাদের সরকার সেখানটা কাজ করতে সাথে বললাম 18 সালের পরেই কয়েকটা ভাঙন রোধ হয়েছে, তার জন্য আমি ধন্যবাদ জানাই। এইবারও যাতে অন্তত যেহেতু ফ্লাডও হয়েছে, ফ্লাড ছাড়াও কোয়াই নদীর ভাঙন অব্যাহত হয়েছে, এই জায়গায় যাতে আমাদের সেই কোয়াই নদীর ভাঙনের উপর আলাদা নজর দেওয়া হয় তার জন্য অনুরোধ আছে। আমার ভারপ্রাপ্ত মন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের যে গোমতী নদী সেটার লাস্ট প্রান্ত সোনামুড়াতে একদম বর্ডার এলাকায় আমার একটা গ্রাম পঞ্চায়েত আছে, দুর্গাপুর পঞ্চায়েত। তো সেই বেড়িবাঁধের ভেতরে আমার প্রায় 150 থেকে 200 পরিবার আছে। এইবার বন্যায় আমরা 8 থেকে 10 দিন এই 200 পরিবারের সবাইকে আমরা রিলিফ ক্যাম্পে রেখেছি। 10 দিন পর্যন্ত ছিল ওনারা, কারণ এই নদীর জল কমেনি। তারপর যখন এই যেই দিন বন্যা হলে এরপরের এই দিনই রাত্রেবেলা এই দুর্গাপুরের মানুষ এবং আমি সহ আমার এসডিএম সাহেব সহ আমরা পুরো রাত্র পাহারা দিয়ে রেখেছি। ওইখানে একটা ক্লাব আছে, টাইটনিক ক্লাব, ওইটার পাশ দিয়ে নদীটা ভাঙার জন্য, এই যে আইটা ভাঙার জন্য প্রায় ভেঙে গিয়েছিল, যদি এসডিএম সাহেব এবং ডিপার্টমেন্টের ওনারা তৎপরতা না করতো, গ্রামবাসীরা তৎপরতা না করতো, যদি ভেঙে যেত তাহলে পুরো সোনামুড়া টাউনটাই জলের তলায় ডুবে যেত। যাই হোক, এখন যখন জল কমেছে মাননীয় স্পিকার স্যার, এখন ওই যে নদীর ভিতরে যে 150 থেকে 200 পরিবার, 4-5টা বাড়ি নদীর ভেঙে নদীতে চলে গেছে। তো আমি ভারপ্রাপ্ত মন্ত্রী মহোদয়কে আপনার মাধ্যমে অনুরোধ করব, এখানে যদি 300 থেকে 500 মিটার জায়গার মধ্যে আমরা বোল্ডার দিয়ে সেফগার্ড করি, তাহলে আগামী দিনে এই যে বড় আতঙ্কটাই থাকবে না। কিন্তু এটা লাস্ট প্রান্তে, সোনামুড়ার লাস্ট প্রান্তে, একদম বর্ডার এরিয়াতে আমার পঞ্চায়েত দুর্গাপুর। দয়া করে আপনার মাধ্যমে আমার মন্ত্রী মহোদয়কে অনুরোধ করব, 3 থেকে 500 মিটার জায়গা যদি আমরা বোল্ডার দিয়ে রক্ষণাবেক্ষণ করি বা সেফগার্ড করি, তাহলে আমাদের 150 থেকে 200 পরিবার আতঙ্ক থেকে বেঁচে যাবে আগামী দিনে। ধন্যবাদ। শেখেরকোট ছিনাই নদীর ভাঙনে ফুলতলি এবং পাণ্ডবপুর গ্রাম পঞ্চায়েতে
কমসে কম 1000 জমি নষ্ট হয়েছে। তো কৃষি দিক দিয়েও অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। তো সিনাই নদীর ভাঙনে আমাদের একটি ফুলতলি গ্রাম পঞ্চায়েতে গাবতলি একটা গ্রাম আছে, ওইখানের যে ভাঙনে অনেক ক্ষতি হয়েছে। তারপর ওইখানে যদি প্রোডাকশন বা সুইচ গেটের ব্যবস্থা করা হয় তাহলে অনেক কৃষকদের অনেক উপকৃত হবে। তারপর রাধানগর এবং কুনাবন গ্রাম পঞ্চায়েতে পাহাড় থেকে জল এসে অনেক বাড়িঘর জল উঠেছে এবং অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। দুটো ব্রিজ ভেঙে গেছে, ছোট ছোট ব্রিজ। তো ওইগুলো যদি তাড়াতাড়ি মেরামতের ব্যবস্থা করা হয় এবং যে কুনাবন এবং রাধানগর গ্রাম পঞ্চায়েতে যে টিলা থেকে অনেক উঁচু জায়গা থেকে যে জল এসেছে, তো অনেক বাড়িঘরের ক্ষতি হয়েছে, অনেক ঘর ভেঙে গেছে। তো ওইগুলো আমরা রিপোর্ট হয়েছে। তো আগামী দিন যদি ওইগুলো ওইদিকে দেখা যায় যে সিনাই নদী এবং যে টিলা ভূমি আছে ওইদিকে যদি রক্ষণাবেক্ষণ করা হয় এবং ওই দিক যদি দৃষ্টি আকর্ষণ করা হয় তাহলে কৃষকদের অনেক উপকৃত হবে। নমস্কার। বার্নিং ইস্যুস, এই ফ্লাডের পরে সব জায়গাতে দেখা গেছে যেখানে নদীগুলো আছে অলমোস্ট কিন্তু যে স্ট্রিমটা এটা চলে গেছে আরেকটা দিক। তো আমি দেখেছি আমার এরিয়াতে একটা বুড়িমা নদী আছে। এই বুড়িমা নদীটা এখন যে আপনার ফ্লাডের পরে প্রায় অ্যাবাউট 5 কিলোমিটার আছে, 5 কিলোমিটার মতো হবে। সব নদীগুলার রাস্তাগুলা বাড়িগুলা সব অলমোস্ট ফিনিশ লাইক। তো ওইখানে যদি খুব তছনছ করে দিয়েছে বর্ষায়। এর মধ্যে আছে কোলাবাড়িয়া, মনোরমুখ, জিততলি, যেখানে ব্যাপকভাবে ফসলের জমি যেমন ক্ষতি হয়েছে মুড়ির অববাহিকায়, তেমনি আমাদের রামঠাকুরপাড়া, আমলাপাড়া, দক্ষিণ বিলোনিয়া, তালুকদারপাড়া, নন্দীপাড়া, এই 8টা গ্রাম রক্ষা করার জন্য আমি মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে অনুরোধ করব যে এই জায়গাগুলো রক্ষা করার জন্য ব্যাপক বাঁধ সেখানের মধ্যে তৈরি করা দরকার। বিশেষ করে শহরকে রক্ষা করা একটা বিরাট প্রশ্নের মধ্যে এসে দাঁড়িয়েছে, কারণ এবারও খুব আতঙ্কের মধ্যে মানুষ সেখানের মধ্যে ছিল। একদিকে বাংলাদেশ তার গুলি তাকে রোধ করার জন্য একসময় বাঁধ তৈরি হয়েছিল, কিন্তু এত ভয়াবহ বর্ষা এই পরিকল্পনা নিয়ে এই বাঁধ সেখানে তৈরি করা হয়নি। কাজে সেদিক থেকে আমি এটা বলবো যে এই বাঁধ নির্মাণ যদি করতে আমরা না পারি তাহলে এই গ্রামগুলোকে আমরা রক্ষা করতে পারবো না। কাজে এই ব্লক হোক, বোল্ডার হোক, সেটা কিভাবে করবেন টেকনিক্যাল তারা ভালো বুঝবেন। কিন্তু আমি একটা অনুরোধ করবো মাননীয় এই এলাকাটাকে ভিজিট করার জন্য। ভিজিট না করলে বিষয়টা হয়তো সেভাবে বুঝতে পারবেন না। বিশেষ করে এবারের ভাঙন এত ভয়াবহ সেখানের মধ্যে ছিল, সেই জন্য আমি অনুরোধ করবো মাননীয় মন্ত্রী মহোদয়কে ভিজিট করার জন্য এবং এই সম্পর্কে একটা পরিকল্পনা গ্রহণ করার জন্য। ধন্যবাদ। সুরমা বিধানসভা দলাই নদীর তীরবর্তী এলাকা। আর এই বিধানসভায় যখন এই দলাই নদীতে জলের স্রোত বেড়ে যায় সেই সময় আমার নিজ বিধানসভার 3টি পঞ্চায়েত দেবীচড়া, মেতিরমিয়া, হালুনি, এই 3টি পঞ্চায়েতে প্লাবিত হয়। এবারও যে বন্যা হয়েছে সেই বন্যায় 3টি পঞ্চায়েত প্লাবিত হয়েছিল এবং এই 3 পঞ্চায়েতে অধিকাংশ নাগরিক শিবিরে যেতে হয়েছিল। প্রায় 4 দিন ওরা শিবিরে ছিলেন। আমি আপনার মাধ্যমে মাননীয় ভারপ্রাপ্ত মন্ত্রী মহোদয়ের নিকট অনুরোধ রাখবো যে এই যে 3টি পঞ্চায়েত এলাকা রয়েছে আর সে দলাই নদীর তীরবর্তী যে জায়গাটুকু নদীতে যেহেতু নদীর নাব্যতা কমে গেছে তার জন্য সংস্কার প্রয়োজন। তৎসঙ্গে যেহেতু এই এলাকাগুলো আমাদের ঘর বাড়ি রয়েছে এবং সঙ্গে 1-2টি বিদ্যালয়ও রয়েছে, হয়তো সামনে যদি এগুলো মেরামত না করা হয় এবং নদীতে যদি বাঁধ দেওয়ার খুবই প্রয়োজন, যদি আমরা নদীতে বাঁধ দেওয়া হয় তাহলে এই 3টি পঞ্চায়েতকে রক্ষা করা যাবে এবং বিদ্যালয়গুলোও রক্ষা করা যাবে। তার মন্ত্রী মহোদয়ের আমি আবেদন রাখবো যত তাড়াতাড়ি সম্ভব বাঁধের ব্যবস্থা করা হয়। যার ফলে এবারে বন্যাতে দেখা গেছে
সুইচ গেট দিয়ে জল ঢুকে কৈলাসের টাউনটা প্রায় জলমগ্ন ছিল এবং সেখানে জলটা পাম্প দেওয়া ইয়ে করতে সুইচ গেট নিয়ে মেরামত বিশেষ প্রয়োজন। আর 2 নম্বর, যখন ডিপার্টমেন্ট থেকে প্রপোজাল আসে বিভিন্ন এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার বলেন বা সবাই স্টেট গভর্নমেন্ট থেকে তাড়াতাড়ি টাকাটা স্যাংশন করা দরকার যদি করাইতে হয়, কারণ ফ্লাডের সময়ই কাজ শুরু হয়ে দেখা যায়। ফ্লাড আসলেই আপনার বোল্ডার ফলানো হয়, তো শীতের দিন করা হয় না কেন? এখানে এত করাপশন হচ্ছে, 100 বোল্ডার ফলানোর 1000 বিল হচ্ছে সব জায়গায়। এটাতে আমি গভর্নমেন্টের কাছে নজর আনতে চাই আপনার মাধ্যমে, সঠিক টাইমে বাঁধ যাতে মেরামত করা হয় এবং এই সুইচ গেটগুলো যাতে রিপ্লেস করে। বলছি মাননীয় মন্ত্রী যে আমার বিধানসভা প্রতাপপুর বিধানসভা হাওড়া নদী, এই বিধানসভাটা হাওড়া নদী মানে চারিদিকে বলতে পারি। এবার বর্ষা আমি লক্ষ্য করতে পেরেছি আমাদের যে প্রথম যে শুরু হয়েছে বলদাখাল থেকে যে পঞ্চমী বাজার আড়ালিয়া, সেখানে কয়েকটা পূর্ণ দোকান, এই দোকানগুলো এখন নদী গর্ভে যাওয়ার পথে। পাশাপাশি আমি লক্ষ্য করতে পেরেছি আমাদের বিদ্যাসাগর চমুনি, সেখানে একটা বিবেকানন্দ ল্যান্ড, সেখানে অনেক পূর্ণ বসত বাড়ি, বড় বিল্ডিং। নদী তো এদিকে ছিল না, নদী একটু গড়ে আর একটু ভাঙে। তো এখন এই বিল্ডিংগুলো দেখছি আস্তে আস্তে মানে কিছুদিনের মধ্যে নদী গড়ে চলে যাবে। পাশাপাশি আমি লক্ষ্য করতে পারছি পশ্চিম প্রতাপগড়, আমাদের ঠাকুরপল্লী পশ্চিম প্রতাপগড়, যেখানে সেই এলাকাগুলোর মধ্যে এখন এমন জায়গায় মানে ভাঙন শুরু হয়েছে যে আগামী দিন এখানে মানুষ বসবাস করারই খুব কঠিন দাঁড়াবে। তো আমরা যখন এলাকায় যাচ্ছি, তো আমাদের এই বিয়া ফান্ডের থেকে এই বোর্ডার তৈরি করে নদী রক্ষণাবেক্ষণ করা সম্ভব হবে না। যদি আমরা বিয়া ফান্ডের থেকে যে কাজ করি, তাহলে আমরা অন্য কাজ কি করে করবো? তা আমি মাননীয় মন্ত্রী দৃষ্টি করে বলবো যে যাতে ওই সমস্যাগুলো উনি খুব নজর দিয়ে দেখেন। মাননীয় অধ্যক্ষ মহোদয়, বিশেষ করে আমাদের উদয়পুর শহর এবং মাতাবাড়ি বিধানসভা থেকে শুরু করে আমাদের কাকরাবন সমগ্র জায়গায় প্রচন্ড ক্ষয়ক্ষতি হয়েছে। বিশেষ করে আমাদের মহারানী থেকে শুরু করে কুঞ্জবন যে মেইন রোড নদীর পাশে আছে, সেগুলো ভেঙে তছনছ হয়ে গেছে। এখানে আমি উদয়পুর শহরে আরো বড় ক্ষতি হতো, কারণ এই ফ্লাডের আগেই মাননীয় মন্ত্রী মহোদয় মাতাবাড়ির একটা অংশ থেকে শুরু করে শালগড়া পর্যন্ত সেগুলোকে নদীর পার বাঁধানোর কাজ আমাদের অনেক আগে শুরু হয়েছে, তার জন্য ওনাকে আমি ধন্যবাদ জানাবো। কিন্তু আমাদের এবার আরো বেশি ক্ষতি হয়েছে যে আমাদের ব্যারেজ থেকে যে ক্যানেলটা, যেটা গোমতী নদী জল যেটা দিয়ে কৃষিকাজের জন্য আমাদের বিভিন্ন বিধানসভাগুলোতে যায়, সেই আমাদের ক্যানেলটা ভেঙে গেছে এবং এটা অনেক পুরনো ক্যানেল। এই ক্যানেলটাকে পুরো সংস্কার করতে হবে দুদিক দিয়ে। 4-5টা বিধানসভা এই সোর্স থেকে কৃষিকাজের জন্য কাজ হয়। পাশাপাশি আমি আরেকটা জিনিস আমি মাননীয় মন্ত্রী মহোদয়কে বলতে চাইবো যে ড্রেজিং এর জন্য অলরেডি প্রায় 30 কোটি টাকার উপর একটা টেন্ডার হয়েছে, যেটা মহারানী ব্যারেজ থেকে একদম সোনামুড়া পর্যন্ত সেটা পুরো ড্রেজিং হবে এবং টেন্ডার হয়ে গেছে, কাজও শুরু হয়েছে। কিন্তু এই কাজের যদি গতি আরো বাড়ানো যায় তাহলে মনে হয় ভালো হবে এবং এই কাজটা কোন পর্যায়ে আছে এটাও যদি একটু দেখা হয় ভালো করে, তাহলে আমাদের কিন্তু আমাদের সরকার কিন্তু অলরেডি অনেকে বলেছেন যে নদীর নাব্যতা বাড়ানোর জন্য বাড়ানোর কথা, কিন্তু অলরেডি কিন্তু সেটা টেন্ডারও হয়েছে, কাজও চলছে। কিন্তু তার গতি যদি আরো বাড়ানো হয় তাহলে আমাদের জন্য আরো ভালো হবে। আর পাশাপাশি যে সমস্ত জায়গাগুলো আমি একটা অনুরোধ রাখবো, জানি না আমি নতুন সদস্য ভুলও হতে পারে, বাজেটে যদি আমাদের ওয়াটার রিসোর্সের যে বাজেট আমরা দেখেছি যে এইবার এই প্রথমবার দেখলাম লাস্ট বাজেটে যে অন্যান্য যে পরিমাণ পয়সা থাকতো ওয়াটার রিসোর্সে 10 কোটি বা তারও কম, তো সেগুলো দিয়ে কিন্তু এই ধরনের কর্মকাণ্ডগুলো হবে না। তারপর দেখলাম যে লাস্ট বাজেটে কিছু অ্যামাউন্ট বেড়েছে। তো ওয়াটার রিসোর্সের বাজেটে যদি আমরা একটা এই ফ্লাড প্রোটেকশনের জন্য, যেরকম আসাম গভর্নমেন্টও প্রায় 300-400 কোটি টাকা রাখা হয় এই প্রোটেকশনের জন্য, তো আমাদের বাজেটে যদি এই ওয়াটার রিসোর্সের জন্য টাকা রাখা হয়
তবেই সমস্ত কাজকর্মগুলো আমরা সঠিকভাবে করতে পারবো। নাইলে আমরা বলতে পারবো টাকা কোথা থেকে আসবে, তার জন্য আগেই প্রভিশন রাখতে হবে। বাজেটে যদি রাখা যায় তাহলে যে মেইন জায়গাগুলো যেগুলো মানে ক্ষতি হয়, যেগুলো আমাদের বিভিন্ন এলাকা ডুবে যায়, সেগুলো প্ল্যান করে আমরা কাজ করতে পারবো। তো আমার আশা থাকবে যে রাজ্য সরকার যথেষ্ট কাজ করছে এবং পুরো বন্যাতে ভালোভাবে মোকাবেলা করেছে, আমরাও চেষ্টা করেছি। এবং আমাদের উদয়পুরের যে মাননীয় মন্ত্রী মহোদয়, উনিও সারা দিন রাত্র জেগে যখন আমরা ফোন করেছি, আমরা ওনাকে পেয়েছি, কাজ হয়েছে। মুখ্যমন্ত্রী শুরু করে সমস্ত জনপ্রতিনিধিরা ভলেন্টিয়ারি সবাই কাজ করেছে, তার জন্য আমি অসংখ্য ধন্যবাদ জানাবো রাজ্য সরকারকে এবং সমস্ত ভলেন্টিয়ারি যারা এগিয়ে এসেছে তাদেরকে। আমি ধন্যবাদ জানাবো মাননীয় সদস্য প্রশান্ত দেবকে, একটা গুরুত্বপূর্ণ বিষয় উত্থাপন করেছে এবং অলমোস্ট 17-18 জন বিধায়ক তাতে পার্টিসিপেট করেছে। শহর থেকে গ্রাম সর্বত্র একই অবস্থা, কারোর ড্রেজিং করতে হবে, কোথাও বোল্ডার ফেলতে হবে, কোথাও বাঁধ তৈরি করতে হবে এবং প্রত্যেকটা ওয়াটার রিসোর্সের অধীন। এবং যেহেতু দপ্তর মাননীয় মুখ্যমন্ত্রীর অধীন এবং আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে, আমি প্রত্যেককে আহ্বান জানাবো আপনারা আপনাদের যে ইস্যুসগুলো সেগুলো রেজ করে মাননীয় মুখ্যমন্ত্রীকে চিঠি লিখুন। কারণ আজকে এই ইস্যুটা এসছে বলে সদস্যরা দাঁড়িয়েছেন এবং আলোচনা করেছেন, আমিও জানতে পেরেছি, নতুবা জানতাম না। আর এবারের বন্যায় যে ভয়াবহতা আমরা দেখেছি সেটা অনেক ক্ষেত্রে নদীর নাব্যতা কমে যাওয়ার ফলে, হাওড়া বলুন, আমাদের গুমতি বলুন, আমাদের দেউ জুড়ি, যে যাই আলোচনা তো আমাদের যদি আপনারা তো মিনিমাম সেই ক্ষেত্রে বা নদীর যে পার ভেঙে যাওয়ার সমস্ত বিষয় নিয়ে তাই আমি বলবো আপনারা লিখুন মাননীয় মুখ্যমন্ত্রীকে, যেহেতু দপ্তর আজকে আমাকে দায়িত্ব অর্পণ করা হয়েছে কর্তৃত্ব করবে থাকার জন্য। আমিও ব্যক্তিগতভাবে ওনার সঙ্গে কথা বলবো যাতে এই ইস্যুগুলো অ্যাড্রেস করা হয় এবং বাজেটারি প্রভিশন যেন আগামী দিনে ওয়াটার রিসোর্সে রাখা। ধন্যবাদ।